নমস্কার, আমি সোমনাথ সেনগুপ্ত। বিয়ন্ড বর্ডার্স ইন্ডিয়া ইনসাইটের আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই বলি যে ইউক্রেন একটা খুব ছোট দেশ হলেও অনেকে আমরা হয়তো আন্ডার এস্টিমেট করেছিলাম, কিন্তু এখন দেখা যাচ্ছে যে তার সাহস বা শক্তি কিন্তু কোনো অংশে কম নয়। যদিও তার কাছে আজকের দিনে যুদ্ধাস্ত্র যেগুলো ব্যবহার করছে সেগুলো আইদার ওয়েস্টার্ন কান্ট্রিজগুলোর বা ক্ষেত্র বিশেষে এখন ভেরি রিসেন্ট টার্কির থেকে আসা প্রচুর ড্রোন তারা ইউজ করছে। এবং ভেরি রিসেন্টলি একটা একটা মারাত্মক রকমের তারা রাশিয়াকে অ্যাটাক করেছে, যে অ্যাটাকটা সচরাচর কেউ ভেবে উঠতে পারেনি। চিন্তা করে দেখুন যে কলকাতার থেকে 1700 কিলোমিটার দূরে, মানে ডিস্টেন্সটা যদি ভাবি তাহলে এরিয়াল ডিস্টেন্সে প্রায় পুনে বা নাসিক বা ইভেন ব্যাঙ্গালোর ছাড়িয়ে বা কলকাতা থেকে যদি দেখি তাহলে শ্রীনগর বা হয়তো চণ্ডীগড় পর্যন্ত একটা ডিস্টেন্স পর্যন্ত একটা ছোট্ট সামান্য ড্রোন ঢুকে অ্যাটাক করে যাচ্ছে। এই রকম যদি ঘটনা ঘটে তাহলে সেটা সত্যিই একটা আশ্চর্যের মতন বিষয়। তো ঘটনাটা কি ঘটলো সেটা নিয়ে আলোচনা করছি, শেষ পর্যন্ত সঙ্গে থাকার রিকোয়েস্ট রাখলাম। আশা করি আজকের আলোচনাটা ভালো লাগবে। তো রাশিয়া এবং ইউক্রেনের বর্ডার থেকে 1700 কিলোমিটার পর্যন্ত দূরে ভিতরে ঢুকে আসার পরে রাশিয়াতে চেলিয়াবিনস্ক বলে একটি জায়গা আছে। চেলিয়াবিনস্ক বলে একটি জায়গা যেটা ইউক্রেন রাশিয়ার বর্ডার থেকে 1700 কিলোমিটার ভিতরে। সেখানে রাশিয়ার একটা খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্ট্যান্ট এবং খুব রিনাউন্ড একটা এয়ারফোর্সের একটা বেস আছে, সাগোল বলে। সাগোল বিমান ঘাঁটি যেটা, সেই সাগোল বিমান ঘাঁটিতে ইউক্রেন তার ড্রোন দিয়ে একটা মারাত্মক রকমের আক্রমণ চালায়, যার ফলে রাশিয়ার যে লেটেস্ট টেকনোলজির 5th জেনারেশন যে যুদ্ধের যে এয়ারক্রাফট যেটাকে বলি আমরা, সেই এয়ারক্রাফট বা বিমান ধ্বংস হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। এটার এক্স্যাক্ট যে কি ইনফরমেশন সেটা তো বার করা যায় না। তো স্যাটেলাইট ইমেজে দেখা গেছে যে ডেব্রিজ আছে, মানে ক্ষয়ক্ষতি হয়েছে, এবং ক্ষয়ক্ষতি হওয়ার ফলে সেখানে ধ্বংসাবশেষ পড়ে আছে। তার মানে আইদার চূড়ান্তভাবে ক্ষয়ক্ষতি হয়েছে বা ধ্বংসাবশেষের কিছু অবশিষ্টাংশ রয়েছে, কিছু একটা ঘটনা ঘটেছে, যে ঘটনাটা কিন্তু যথেষ্ট বড় রকমের রাশিয়ার নিরাপত্তাকে মানে কোয়েশ্চেন মার্কের জায়গায় ফেলে দিয়েছে। এবং এর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে রাশিয়ার কাছে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণও ইন দ্য টার্মস অফ রুপি ভ্যালু বা মানে আমি বলছি যে ভলিউম হিসেবে যদি দেখি তাহলে কিন্তু যথেষ্ট বড় সেই অ্যামাউন্টটা। কারণ কি, রাশিয়ার সব থেকে গর্বের যে 5th জেনারেশন যে সুখোই 57 SU-57 যেটা, সেই SU-57 যেটা একটা স্টেলথ ফাইটার জেট, সেইটা এবং SU-57 আর SU-34 এই দুটো যুদ্ধ জাহাজের ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। এবং SU-57 দুটো জাহাজের বলা হচ্ছে যে ক্ষয়ক্ষতি হয়েছে, এবং যার প্রত্যেকটা SU-57-এর মূল্য হচ্ছে কম বেশি 100 থেকে 120 মিলিয়ন ডলার, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে কম বেশি 1000 কোটি টাকা বা একটু বেশি হবে, হয়তো 1000 কোটির বেশি। তার মানে দুটো বিমান, মানে যদি আমি সেই হিসাবে টোটাল যদি ধরি তাহলে 1000 ইন্টু 2 মানে কম বেশি 2000 কোটি টাকার মতন এইতে। আর SU-57 যেটা একটা মাল্টি রোল এয়ারক্রাফট, বম্বার এয়ারক্রাফট যেটা, সেটার দাম কম করে হলো 35 থেকে 50 মিলিয়ন ডলার, এই হিসেবে হয় কম বেশি ধরুন প্লাস মাইনাস 415 কোটি টাকার মতন। তার মানে দুটো আপনার SU-57 কম বেশি 2000 কোটি টাকার, এবং একটা SU-34 সেটা কম বেশি 400 কোটি টাকার মতন। এবার চিন্তা করে নিন, এই পরিমাণ প্রায় কম বেশি প্রায় 2200 থেকে 2500 হাজার, মানে 2200 থেকে 2500 কোটি টাকার, মানে 2200 থেকে 2500 কোটি টাকার মতন একটা ক্ষয়ক্ষতি হয়েছে। এবার এর যে আক্ষরিক অর্থে কোনো প্রমাণ, তার তো প্রমাণ পাওয়া যায় না, বাট স্যাটেলাইট ইমেজে কিন্তু এটা দেখা গেছে এবং এটা অ্যাকসেপ্টেড। রাশিয়া কিন্তু অ্যামাউন্টের দিকে যায়নি, বাট এই যে ক্ষয়ক্ষতিটা হয়েছে সেটা কিন্তু রাশিয়া কিন্তু স্বীকার করেছে। এবং স্যাটেলাইট ইমেজে কিন্তু বিমান ঘাঁটিতে আগুন এবং ধ্বংসাবশেষের চিহ্ন স্পষ্টভাবে দেখা গেছে। এবার গোদের উপর বিস্ফোরণ ঠিক একই সময় দাঁড়িয়ে একই দিনে 25শে এপ্রিল 2006-তে রাশিয়ার দূরপ্রাচ্যের কোমসোমলস্ক অন আমুর, আবারও বলছি কোমসোমলস্ক অন আমুর বলে একটি শহর আছে, যে শহরটা বেসিক্যালি জানা যায় বা বিখ্যাত হচ্ছে SU-57-এর, ওটা হচ্ছে উৎপাদন কারখানা। তো যার ফলে SU-57-এর উৎপাদন কারখানার জন্য এই কোমসোমলস্ক অন আমুর বলে যে শহরটি খুব পরিচিতি আছে। তো সেই শহরে, মানে ওই কারখানাটাতে SU-57-এর যে প্রোডাকশন ফ্যাক্টরি যেটা আছে বা কারখানা যেটা আছে, তাতে কিন্তু আগুন ধরে যায়, একটা ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। এবং কারখানার যে মূল অ্যাসেম্বলি লাইন যেটা আছে, সেই অ্যাসেম্বলি লাইন এবং ইলেকট্রনিক্স বিভাগে ক্ষতিগ্রস্ত হয়। ফলে বেশ কিছু নির্মাণাধীন SU-57-এর কাঠামো এবং গুরুত্বপূর্ণ যন্ত্রাংশে আগুন লেগে যায় এবং সেগুলো কমপ্লিটলি পুড়ে ছাই হয়ে যায়।
যদিও রাশিয়া কিন্তু এই ঘটনাটাকে এইভাবে অ্যাকসেপ্ট করেছে যে এটা একটা মানে অফিসিয়াল কোনো একটা ত্রুটি, মানে একটা প্রোডাকশন করার সময়ের একটা ত্রুটি, ফলে এটা একটা কারিগরি ত্রুটি। যদিও বিশেষজ্ঞরা বলছেন এটা একটা পরিকল্পিত নাশকতা। এবার সেটা নাশকতা কে করেছে সেটাও এখনো ডিসক্লোজ করা হয়নি বা এটা এখনো রাশিয়া অ্যাকসেপ্ট করেনি, যার ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে ক্রেতাদের বিমান সরবরাহ করার যে প্রতিশ্রুতি, মানে রাশিয়ার যে অলরেডি যে সমস্ত অর্ডারগুলো হাতে নেওয়া রয়েছে SU-57 বেশ কিছু ক্ষেত্রে, বেশ কিছু দেশের ক্ষেত্রে, সেইগুলোতে সরবরাহ করতে গিয়ে তাদের কিন্তু দেরি হওয়ার প্রভূত চান্স আছে। যদিও রাশিয়ায় বলেছে যে আলজেরিয়াতে যে ওদের SU-57 যেটা সাপ্লাই করার কথা ছিল সেটা কিন্তু ইন টাইমে হচ্ছে, কিন্তু এর ফলে রাশিয়ার কিন্তু ফিনান্সিয়াল লস অ্যাক্রু করতে যাচ্ছে এবং ফিনান্সিয়াল একটা হেভি লস এবং তার সঙ্গে গুডউইলের একটা ডেন্ট বা একটা দাগ বা একটা ক্ষত আসতে চলেছে। ঠিক এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে রাশিয়া কিন্তু ইন্ডিয়ার কাছে এই ভেরি রিসেন্টলি এই মে মাসে একটা খুব লুক্রেটিভ অফার দিয়েছে যাতে ইন্ডিয়ার বাজারকে ধরা যায় এবং ইন্ডিয়ার যে বেশ কিছু অর্ডার আছে হাতে সেই অর্ডার থেকে যাতে SU-57 অর্ডারটাকে এনশিওর করা যায়। তো আমি কি কি অফার দিয়েছে সেটা একটা একটা করে বলে যাচ্ছি। প্রথম অফার যেটা দিয়েছে সেটা হচ্ছে 100% প্রযুক্তি হস্তান্তর। প্রযুক্তি হস্তান্তর বা ইংলিশে ওটাকে TOT বলা হয়, মানে ট্রান্সফার অফ টেকনোলজি। তার মানে এই 100% ট্রান্সফার অফ টেকনোলজি বা প্রযুক্তি হস্তান্তর হবে। তার মানে এই SU-57 ইঞ্জিনের ডিজাইন থেকে নিয়ে কমপ্লিট প্রযুক্তিটা, সম্পূর্ণ প্রযুক্তিটা ভারতকে দেওয়া হবে। একটা হলো সেইটা। আর একটা যেটা হবে সেটা হচ্ছে সোর্স কোড। এবার সোর্স কোড যতক্ষণ না পাওয়া যাবে ততক্ষণ কিন্তু আপনি আপনার দেশের, অর্থাৎ আমরা ভারতবাসী হিসেবে ভারতের যে সমস্ত নিজস্ব প্রোডাকশন আছে সেটাতে মিসাইল হোক, ব্রহ্মোস হোক বা যাই হোক না কেন, সেই জিনিসগুলো যতক্ষণ আমি সোর্স কোড, অরিজিনাল সোর্স কোডটা না পাবো ততক্ষণ আমি আমার যে সমস্ত আর্মস অ্যামিউনিশনস বা মিসাইলস বা যা অস্ত্র আছে সেটাকে কনফিগার করতে পারবো না, বা ওইটার সঙ্গে আমি ওটার যে কোঅর্ডিনেশন করানো সেই কোঅর্ডিনেশন করানোটা সম্ভব নয়। যার ফলে প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু আজকের দিনে এটা ইনশিওর ইন্ডিয়া করতে চায় যে যাই আমি নিই না কেন, যে দেশ থেকে নিই না কেন, ওটার আমার সোর্স কোড লাগবে। সোর্স কোড যদি না হয় তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে, মানে আমি একটা অ্যাটাক করতে যাব, আমি কোনো একটা আর্মস অ্যামিউনিশন ওতে ইউজ করব, আমি কোনো আমার প্ল্যানিং যাই করি না কেন সেটা আমি যে দেশ থেকে আনাচ্ছি সেই দেশ অ্যাপ্রুভাল না দিলে আমার কাছে ওই এয়ারক্রাফটটা বা ওই যুদ্ধজাহাজটা অ্যাজ গুড অ্যাজ খেলনা, মানে বেসিক্যালি খেলনার বেশি কিচ্ছু নেই, কারণ কি আমি ওটা নিয়ে ওড়াতে পারি। তার এগেনস্টে খুব লিমিটেড অ্যাটাকিং হতে পারে, কিন্তু আমি আমার স্ট্র্যাটেজি বা প্ল্যানিং অনুযায়ী আমার মিসাইলস, আমার যুদ্ধাস্ত্র যা কিছুই ওটাতে ইনকর্পোরেট করতে চাই না কেন এবং ইনকর্পোরেট করে ওটাকে চালানোর যদি আমি চেষ্টা করি, ওটা কোনোটাই অ্যাক্টিভেট হবে না এবং কোনোটাই তখন সেক্ষেত্রে কাজ করবে না। তার মানে ওই প্লেনটা বা যুদ্ধজাহাজটা আমার জন্য একটা খেলনা প্লেন ছাড়া আর কিচ্ছু নেই, যার জন্য উইদাউট সোর্স কোড নেওয়া মানে কোনো তাতে লাভ হয় না। তো যার ফলে এটা আজকের দিনে ইন্ডিয়া ইনশিওর করতে চাইছে যে আমাকে কমপ্লিট সোর্স কোড দিতে হবে, যেটা কিন্তু অলরেডি ফর দ্য ফার্স্ট টাইম SU-57 রাশিয়া কিন্তু এগ্রি করেছে যে কমপ্লিট ইন্ডিয়াকে কমপ্লিট সোর্স কোডটা দেওয়া হবে। যার ফলে ভারত চাইলে নিজের মতন করে সফটওয়্যার এবং মিসাইলকে ওর মধ্যে ইন্টিগ্রেট করতে পারবে। এটা হচ্ছে মেইন অ্যাডভান্টেজ। আরেকটা জিনিস যেটা রাশিয়া অ্যাকসেপ্ট করেছে সেটা হচ্ছে যৌথ উৎপাদন। তার মানে ভারতবর্ষের হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা HAL, যেটা এই ভারতবর্ষের HAL কারখানায় এই বিমানগুলো তৈরি করা হবে, এটাও কিন্তু অলরেডি রাশিয়া অ্যাকসেপ্ট করে ফেলেছে। আর এই ছাড়াও সঙ্গে একটা দিয়েছে, বলেছে অফার যেটা দিয়েছে দ্যাট ইজ স্পেশাল বোনাস। তার মানে আমি যদি এখনই ইনশিওর করে দিই বা আমি এই অর্ডারটার দিকে যদি এগোই, তাহলে এই SU-57 কিনলে পরে এর পরের প্রজেক্ট হচ্ছে SU-75 চেকমেট। SU-75 চেকমেট হচ্ছে বেসিক্যালি 57 মানে SU-57 আর একটা ভার্সন, যেটা হচ্ছে একটা লাইট কমব্যাট এয়ারক্রাফট। এটাও একটা 5th জেনারেশন, বাট এটা একটা লাইট কমব্যাট এয়ারক্রাফট যেটার ম্যানুভারেবিলিটি খুব হাই এবং এটা কম্পারেটিভলি SU-57 চাইতে ইকোনমিক্যাল। তার কিছু মডেল বা মডিফিকেশনস করা আছে, বাট এটা একটা লাইট ওয়েট এবং লাইট এয়ারক্রাফট সেটা হচ্ছে SU-57 চেকমেট। এইটাতে এবং ব্রহ্মোসের যে পরের প্রজেক্ট আছে দ্যাট ইজ ব্রহ্মোস 2, এই দুটো প্রজেক্টের ক্ষেত্রে ইন্ডিয়াকে অফিসিয়াল পার্টনার হিসেবে তারা রাখবে বা সেই অফারটা অলরেডি দিয়েছে যে এই দুটো প্রজেক্টের ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে ইন্ডিয়াও টেকনিক্যালি তারা পার্টনার হিসেবে যোগ দেবে।
এইটা আরেকটা রাশিয়া যেটা ইনশিওর করেছে সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল ওরা এই যুদ্ধ বিমানগুলোকে ভারতবর্ষের জন্য বা ভারতের জন্য সাপ্লাই করবে, সেটা ওরা ইনশিওর করেছে। এবং ইমিডিয়েটলি মানে স্টার্টিং ফ্রম দ্য অর্ডার, মানে অর্ডারটা যখনই প্লেস হবে না কেন, দেন অ্যান্ড দেয়ার ওরা মিনিমাম 2 থেকে 4টে বিমান অলরেডি ওরা ইন্ডিয়াকে পাঠিয়ে দেবে, এটাও একটা বলেছে। এবং এগুলো অনেকদিন আগে থেকে কথাবার্তা চলছিল, জানুয়ারি মাস থেকেই কথাবার্তা চলছিল, কাজে সিরিজ অফ কথাবার্তা হয়েছে যেখানে গিয়ে তারা অলরেডি এটা ইনশিওর করেছে যে, এবং ভারতবর্ষ যেটা বলেছে সেটা হচ্ছে যে ইমিডিয়েটলি ওটাকে বলা হয় অফ দ্য শেলফ পারচেজ। অফ দ্য শেলফ পারচেজ মানে ইনস্ট্যান্ট আমার ইমিডিয়েটলি লাগবে, কারণ কি আমার কিছু যে জায়গায় অপরচুনিটি আছে বা যেখানে যেখানে আমার প্রয়োজন মনে করছি সেখানে আমি ইমিডিয়েট বেসিসে তোমার এই প্লেনটাকে ইউজ করব। যার ফলে ওরা ভারতবর্ষ এখনও ফাইনাল ফিগারে আসেনি, কিন্তু 4টে থেকে নিয়ে 60টার মধ্যে, মানে 4 to 60, 4টে থেকে নিয়ে 60টা এর মধ্যে কোনো একটা নাম্বারের এয়ারক্রাফট ওরা ইমিডিয়েটলি চাইবে। তার মানে ভারত যদি আদৌ এটাকে ফাইনাল করে তাহলে 4টে থেকে 60টার মধ্যে এই যুদ্ধ বিমান এখনই মানে অফ দ্য শেলফ ইমিডিয়েটলি ভারত পারচেজ করবে। একটা হলো সেইটা, আর একটা হলো এইচএএল মানে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা অ্যারোনটিক্যাল লিমিটেড, এটা ওরা চেয়েছে যেটা, সেটা হচ্ছে রাশিয়ার থেকে যেটা চেয়েছে সেটা হচ্ছে এই টোটাল যে প্রজেক্টটা যেটা করা হবে যৌথভাবে, এর একটা টোটাল প্রজেক্ট কস্ট চেয়েছে, যেটা এখনো SU-57-এর কোম্পানি থেকে দিয়ে ওঠেনি। কাজে SU-57-এর কোম্পানি থেকে যে মুহূর্তে এই টোটাল প্রজেক্ট কস্ট দিয়ে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে এইটার উপর আরও ফার্দার কাজকর্ম চালু হবে বা এটা নিয়ে আরও ভাবনা চিন্তার লেভেলে যাবে। আর একটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এপ্রিল মাসের 15-16 তারিখের মিটিং আর একটা জিনিস রাশিয়া ইনশিওর করেছে, সেটা হচ্ছে মিনিমাম 100টা প্লেন এই মুহূর্তে দাঁড়িয়ে যদি অর্ডার হয় তাহলে মিনিমাম 100টা প্লেন ইন্ডিয়াতেই মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের আন্ডারে তৈরি শুরু হয়ে যাবে। যার ফলে যেটা হবে সেটা হচ্ছে নাম্বার অফ এমপ্লয়মেন্টস এবং ওভারঅল ইন্ডিয়ার মধ্যে থেকে ব্যবসা, যেটা তার কারণ হচ্ছে স্পেয়ার পার্টস যতটা সম্ভব ইন্ডিয়ান, যা কিছু স্পেয়ার পার্টস প্রয়োজন হবে, ইনফ্রাস্ট্রাকচার ইউজ হবে, তার ফলে এইটা ইন্ডিয়ান ইকোনমিতে হেল্প করবে। তো যার ফলে এই মেক ইন ইন্ডিয়ার আন্ডারে কিন্তু অলরেডি ওরা এই অফারটা দিয়েছে বা ইনশিওর করেছে যে 100টা অ্যাটলিস্ট প্লেনকে, যুদ্ধ বিমানকে ওরা ইন্ডিয়াতেই আন্ডার মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট ওরা চালু করে দেবে। তো যার ফলে এই ডেভেলপমেন্টগুলো হয়েছে এবং ভারতবর্ষকে SU-57 মানে রাশিয়ার তরফ থেকে একটা অফার দিয়েছে। আর একটা যেটা খুব দামি একটা অফার দিয়েছে সেটা হচ্ছে এখনো পর্যন্ত SU-57 হচ্ছে সিঙ্গেল সিটার এয়ারক্রাফট, কিন্তু ভারতবর্ষ যদি চায় সেক্ষেত্রে ভারতবর্ষের জন্য এটা টুইন সিটার এয়ারক্রাফট করে দেবে। দ্যাট মিনস ওটা তখন হয়ে যাবে 6th জেনারেশন এয়ারক্রাফট হয়ে যাবে। তাতে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে একজন পাইলট থাকবে হচ্ছে শুধুমাত্র এটাকে চালানোর জন্য, আর দ্বিতীয় পাইলট যিনি বসে থাকবেন তিনি পুরো মাথা লাগাবেন বা তিনি এনশিওর করবেন যে উনি কোথায় কি করবেন। তার মানে এই যে যুদ্ধের কৌশল এবং সেটার ইমপ্লিমেন্টেশন এইটা আরেকজন পাইলট করবে, এবং তার ফলে যেটা থাকবে সামনে সিরিজ অফ ড্রোনস এবং অন্যান্য মিসাইল রাখা থাকবে বা যেগুলো ফ্লাইটের সঙ্গে থাকবে। তার ফলে ওটাকে ভেদ করে অ্যাটাক করা বা এই 6th জেনারেশনের কোনো ফাইটার প্লেনকে অ্যাটাক করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো যার ফলে এই SU-57-এ তারা সেই মডিফিকেশনসটা এনে এটাতে টুইন সিটার হিসেবে যদি ভারতবর্ষ চায় তাহলে তারা সেটাও অফার করেছে, এবং সেটা তাহলে সেক্ষেত্রে 2টো পাইলট থাকবে, একজন পাইলট যেটা এয়ারক্রাফট চালানোর কাজ করবেন আর একজন পাইলট এই রাডারের সমস্ত কিছু দেখে উনি যুদ্ধের প্ল্যানিং এবং এক্সিকিউশন করবেন। এবং 6th জেনারেশনে AI এর অসম্ভব কাজ থাকে, যার ফলে পাইলট যদি কোনো ডিসিশন নাও নেয় তা সেক্ষেত্রেও AI অটোমেটিক্যালি তার বোধবুদ্ধি অনুযায়ী কৃত্রিম মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনুযায়ী তার মতন করে যা যা প্ল্যানিং এবং এক্সিকিউশন করার সেটা করবে। তো এইটা হলো অফারগুলো দেওয়া হয়েছে। এবারে গন্ডগোল যেটা হয়েছে বা মানে যেটা একটা ইন্ডিয়ার জন্য চিন্তা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে রাফালের যে 114টা রাফাল যেটা অর্ডার দেওয়ার কথা বা ফাইনাল প্রায় হয়ে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু রাফাল এখনও ফুল ট্রান্সফার অফ টেকনোলজি অ্যান্ড সোর্স কোড দেবে কি দেবে না সেটা কিন্তু রাফাল এখনও ইন্ডিয়াকে কনফার্ম করেনি বা জানায়নি। এইটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু ইন্ডিয়া ফাইনালি রাফাল নেওয়ার ব্যাপারে আর কিছু ভাবনা চিন্তা করছে না বা এগোচ্ছে না। এবং অলরেডি পরশু মানে 2-3 দিন আগে ইন্ডিয়ার তরফ থেকে অফিসিয়ালি একটা রাফালকে বা ফ্রান্সকে জানানো হয়েছে যে তুমি আমাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল জানাও
যে ট্রান্সফার অফ টেকনোলজি অ্যান্ড সোর্স কোড তুমি আমাকে দেবে কিনা ফাইনালি। যদি তুমি দাও তাহলে আমার প্ল্যানিং মানে আমি তাহলে ফাইনাল করবো এটার ডিলটার ব্যাপারে, আর যদি তুমি না দাও সেক্ষেত্রে আমাকে অন্য অপশান ভাবতে হবে। এবার যদি ASU57 থেকে মানে রাশিয়ার থেকে যদি সোর্স কোড এবং টোটাল মানে ট্রান্সফার অফ টেকনোলজি যদি অফার করে, তাহলে ভবিষ্যতে যখন যদি কোনো কারণে রাফাল কেনা হয়ও বা আমেরিকা যেভাবে F-35 জন্য ভারতের সঙ্গে মানে নেগোসিয়েশন করার চেষ্টায় রয়েছে, তাহলে সেক্ষেত্রে বার্গেনিং হিসেবে তাদের কাছে ওটা প্লেস করা যেতে পারে যে ভাই আমাকে মানে রাশিয়া অলরেডি ASU57 জন্য কমপ্লিট সোর্স কোড এবং ট্রান্সফার অফ টেকনোলজি অলরেডি অফার করে রেখেছে, সো তুমি আমার জন্য তাহলে কি এক্সট্রা অফার করতে পারো। তার মানে বার্গেনিংয়ের টেবিলে বার্গেনিংটা অনেক বেশি সুবিধার হবে। হাওয়েভার ইন্ডিয়া আরও কতগুলো জিনিস এনশিওর করতে চেয়েছে, সেটা হচ্ছে ওয়ান ইজ সেফটি অডিট। যেহেতু যে দুটো ASU57 ক্ষতি হয়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, কাজে ইন্ডিয়ার বক্তব্য হচ্ছে, ইন্ডিয়া যে জিনিসটা জানিয়েছে সেটা হচ্ছে তোমার নিজের প্লেনেরই যদি এরকম ক্ষয়ক্ষতি হয় তাহলে সেটা ইন্ডিয়ার জন্য কতটা ফিজেবল বা কতটা প্র্যাকটিক্যাল হবে যে তোমার জন্য এই টাইপের প্লেন নাও, মানে তোমার থেকে বা তোমার কাছ থেকে আমার দেশের জন্য বা আমার দেশের নিরাপত্তার জন্য তোমার দেশ থেকে এই টাইপের যুদ্ধ জাহাজ নেওয়া। কিন্তু সেক্ষেত্রে রাশিয়া যেটা বলেছে যে এটা তো কোনো যুদ্ধে ইউজ করার সময় আমার প্লেনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এটা কোনোভাবে আমাদের রাডার সিস্টেমের অপারগতার জন্য এয়ারপোর্টে মানে বিমানবন্দরে যখন এই বিমানগুলো দাঁড়িয়েছিল তখন অ্যাটাক হয়েছে। তাতে তো আমার প্লেনের এফিকেসির কোথাও কোনো কমতি বা খামতি তো প্রমাণ হচ্ছে না, বা আমার প্লেনের এফিকেসি তার জন্য কোথাও কিছু কম হয়নি। তার ফলে তুমি নিশ্চিন্ত থাকো যে আমার প্লেনের এফিকেসি নিয়ে কোনো চিন্তা নেই। হাওয়েভার ইন্ডিয়া যেটা বলেছে সেটা হচ্ছে আবার নতুন করে একটা সেফটি অডিট বানাতে রাশিয়াকে, এবং সেই সেফটি অডিটটা ইন্ডিয়াকে হচ্ছে সাবমিট করতে, একটা সেইটা। সেকেন্ড হচ্ছে লিখিত গ্যারান্টি দিতে। তার মানে আমি যে ধরুন 100টা প্লেনের অর্ডার দিলাম, তাহলে 100টা প্লেন ফেজ বাই ফেজ, একসঙ্গে তো সাপ্লাই দেওয়া সম্ভব হয়ে ওঠে না, তাহলে আমি ফেজ বাই ফেজ কত দিনের মধ্যে এই প্লেনগুলো পাবো, এবং তার একটা ডেডলাইনকে ম্যান্ডেটরি করা, সেই ডেডলাইন সমেত আমাকে দিতে হবে। ইন্ডিয়া সেইটা জিনিস অলরেডি সেই মানে প্রপোজালটা দিয়ে রেখেছে, যেটা রাশিয়াও অ্যাকসেপ্ট করেছে যে যখনই ওরা প্রপোজালটা অ্যাজ সুন অ্যাজ পসিবল দিক না কেন, ওরা এই যে লিখিত গ্যারান্টি দেবে যে আমি কবে কবের মধ্যে কত কত নাম্বার অফ প্লেনস আমি তোমাকে হ্যান্ড ওভার করবো, একটা সেইটা দিয়েছে। আর একটা হচ্ছে বিকল্প পথ ইন্ডিয়া খোলা রাখতে বলেছে, মানে খোলা অলরেডি রেখেছে, সেটা হচ্ছে যদি কোনো কারণে আমার মানে সেফটি অডিটে আমি স্যাটিসফাই না হই, বা আমার ডেডলাইন অনুযায়ী বা আমার থ্রেশহোল্ড অনুযায়ী বা আমার যে প্ল্যানিং আছে সেই অনুযায়ী তুমি যদি আমাকে যুদ্ধ জাহাজ বা যুদ্ধ বিমান যদি হ্যান্ড ওভার করতে না পারো, সেক্ষেত্রে আমি অন্য অপশান দেখবো, এবং সেক্ষেত্রে কিন্তু টেকনিক্যালি তুমি আমাকে কোনো বাধা দিতে পারবে না, সেটাও অলরেডি বলে রেখেছে। এবং সেক্ষেত্রে রাফালই হোক বা মার্কিন কোনো প্লেনই হোক না কেন, সেটা যেটাই হোক না কেন, সেটা অলরেডি কিন্তু রাশিয়াকে জানিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, আপাতত এটা একটা ইন্ডিয়ার জন্য সুখবর যে রাশিয়ার এই ক্ষয়ক্ষতির ফলে রাশিয়া খানিকটা বাধ্য হয়েছে তার গুডউইলকে মেনটেন করতে, অ্যাট দ্য সেম টাইম ফিনান্সিয়াল বেনিফিটের জন্য। কারণ একসঙ্গে ইন্ডিয়া যখনই দিক না কেন, ইন্ডিয়ার যেহেতু আরও টোটাল অফিসিয়ালি 42 স্কোয়াড্রন তাকে মানে এয়ারফোর্সের বিমান বাহিনীকে তৈরি রাখতে হবে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে রাফলি অ্যারাউন্ড 30 থেকে 31 স্কোয়াড্রন আছে। তার মানে কম বেশি 12 স্কোয়াড্রন মতন তো আমার কাছে আরও জায়গা রয়েছে। কাজে সেই জন্যই ভারতবর্ষের ইমিডিয়েট অনেকগুলো রিকোয়ারমেন্ট আছে। তা সেই রিকোয়ারমেন্ট ফুলফিল করতে গেলে ভারতবর্ষকে খুব তাড়াতাড়ি এই ডিসিশনটা নিতে হবে, এবং স্পেশালি এখনও পর্যন্ত রাফাল যেটা আছে সেটা হচ্ছে 4.5 জেনারেশন। তো যেখানে চায়না অলরেডি 6 জেনারেশনের বানাচ্ছে বলে কথা আছে, এবং ইন্ডিয়ার বর্ডারে চায়না কিন্তু অলরেডি J-20 যেটা ওদের মানে 5th জেনারেশন এয়ারক্রাফট, সেটা কিন্তু অলরেডি ডিপ্লয় করে রাখা আছে। সেক্ষেত্রে ইন্ডিয়ার জন্য কিন্তু এটা একটা ওপেন রিস্ক থেকে যাচ্ছে। কাজে ইন্ডিয়া চাইবে যে অ্যাজ সুন অ্যাজ পসিবল এই 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফটকে পারচেস করতে, এবং সেটাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল নিজের ডিফেন্স উইংয়ে মানে এয়ারফোর্সে এটাকে ইন্টিগ্রেট করতে, এবং সেই অনুযায়ী বর্ডার এরিয়াতে এটাকে স্প্রেড করে দিতে। তো যাই হোক, 2026 সালের মে মাসের পর থেকে আবার পরিস্থিতি কীভাবে কী চেঞ্জ হয় না হয় সেগুলো টাইম টু টাইম জানানো হবে। তবে রাশিয়া এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষকে যে শুধু একটা ক্রেতা ভাবছে তা কিন্তু নয়, বরঞ্চ একটা কৌশলগত পার্টনার হিসেবে মনে করছে, তার জন্যই এতগুলো অফার দেওয়া হয়েছে। এবং রাশিয়া কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে প্রকৃত অর্থেই মরিয়া ভারতবর্ষের এই ডিলটা পেতে বা এই ডিলটাকে রাশিয়ার ফেভারে ক্লোজ করতে। এখন ভারতবর্ষের চূড়ান্ত সিদ্ধান্ত যেটা, সেটা নির্ভর করছে হচ্ছে 2026-এর শেষে দাঁড়িয়ে বিমানের যে এই সেফটি অডিটের কি রিপোর্ট আসছে না আসছে, এবং তার ফলে ফ্লাইট ট্রায়ালসে কি বেটার বেনিফিট দেখা যাচ্ছে, সেইটার উপরই এইটার ফাইনাল নেগোসিয়েশন এবং এই কনক্লুশন অফ দ্য ডিল বা ক্লোজিং অফ দ্য ডিল এটা ডিপেন্ড করবে।
এটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা খবর ছিল, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের কার কীরকম লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার অন্যান্য কোনো টপিক নিয়ে কথা হচ্ছে। ভালো থাকবেন, এখানেই শেষ করলাম, নমস্কার।